ওরে পরের জাগা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই গো। ওরে আমি তো সেই ঘরের মালিক নই। ভয় ও ভালোবাসার মাঝে প্রকৃতির কোলে মানুষ গড়েছিল তার প্রথম বসতি। এরপর পেরিয়েছে নিযুত সময়, যাপনের উৎসবে কালের বিবর্তনে নির্মিত হয়েছে সভ্যতার অগ্রযাত্রা। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। একমাত্র শিল্প স্থাপত্য যার ভেতরে মানুষ বসবাস করে। আমরা ছবি যদি দেখি, ছবিকে আমরা বলি ইলিউশন, 2 ডাইমেনশনাল ছবিকে ইলিউশন দিয়ে আমরা একটা কিছু করতে চাই, বা স্কাল্পচারকে বলি একটা ভলিউম দিয়ে আমরা কাজ করি। স্থাপত্যর যে কাজ করার যে মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে স্পেস। আমরা যদি বলি যে বিল্ডিংটা দেখতে ভালো, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে বিল্ডিংটার অনুভূতিটা কীরকম। সেই অনুভূতিটা আসলে ইনট্যাঞ্জিবল, ওটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমি ওটা অনুভব করতে পারি। সেটাই হচ্ছে আমার স্থাপত্যের মূল উপাদান। আর সেই উপাদানকে ধরতে হলে আমাদেরকে যে আবদ্ধ করতে হলে যে জিনিসটা লাগে, সেটা হচ্ছে দেয়াল লাগে, ছাদ লাগে, ফ্লোর লাগে। এগুলো দিয়ে আমরা সেটাকে আবদ্ধ করার, কনফাইন করার বা ডিফাইন করার চেষ্টা করি। তো সেই দিক থেকে স্থাপত্য তো আমাদের এখানে অনেক আগেই শুরু হয়েছে, অনেক আগে, মানে আমরা একেবারে প্রাচীনকালে, আজকাল তো 2500-3000 বছর আগেরও স্থাপত্যকর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি। খনন কার্য হচ্ছে, মহাস্থানগড় আছে, পাহাড়পুর আছে, ময়নামতিতে পাচ্ছি। সেখানে কিন্তু আপনি দেখবেন যে চৌকোনা, যে মঙ্কসদের যে ঘরগুলা চারিদিকে, আপনার মাঝখানে স্তূপা, প্রদক্ষিণা পথ, এটা আপনার এটা একটা ডায়ালগ ছিল না ওই সময়। তো সেখান থেকে ধীরে ধীরে কিন্তু আবার যখন অন্যরা এসছেন, তাই কিন্তু সুলতানরা এসছেন সুলতানি পিরিয়ডে। তো সেটা তো এসেছে 1200, ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি মনে করেন, হ্যাঁ, সেটা তারাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন। এবং এই ব্রিকটা কিন্তু বাংলাদেশের একটা বড় ধরনের উপাদান ছিল। তো ব্রিক দিয়ে তারা কিন্তু 1 ডোমের মস, 2 ডোমের, 3 ডোমের এবং 60 গুম্বজ মস যেটা আমরা বলি, সেটাও তৈরি করেছেন তারা। পরে মুঘলরা যখন এসছে, তারা কিন্তু আবার খুব সায়েন্টিফিক্যালি দেখেছে যে ব্রিকটা ময়েশ্চারের কারণে, অনেক ময়েশ্চার আছে এখানে, তো এটাকে যদি এটা রেন্ডারিং করা যায়, সেটা হচ্ছে কি আপনার চুনসুরকি দেখবেন, লালবাগ ফোর্টেও দেখবেন, ওরা কিন্তু ব্রিকটাকে ঢেকে ফেলেছে। তো এটা এক ধরনের নতুনত্ব যোগ হয়েছে, যে ক্লাইমেটকে মাথায় রেখে। তারপরে তো ব্রিটিশরা এসছে। ব্রিটিশদের ব্যাপারে আমি একটু কট্টর থাকবো, যে ওদের কিন্তু আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজ একটু গোলমেলে ছিল। যেমন মুঘলরা যখন স্ট্রেট ফরওয়ার্ড জিওমেট্রি, ব্রিটিশরা কিন্তু একটু এলোমেলো ছিল, যা দরকার হয়েছে বানিয়েছে। তার মধ্যে কোনো দৃঢ়তা, সামাজিকতা, তার মধ্যে আপনার রিসার্চ, এগুলা কোনোটাই ছিল না। আমার মনে হয় যে পৃথিবীর ইতিহাসে একটা বড় বিবর্তন হয়েছে, যেটা হচ্ছে মডার্ন মুভমেন্ট, যেটাকে আমরা ইউরোপে বলা হয় আপনার ডিস্টিল মুভমেন্ট। তো ডিস্টিল মুভমেন্টে যেই বিশালতা ছিল, আপনার কর্বুজিয়ার বা যারা অনেক বড় বড় আর্টিস্ট ছিলেন, আর্কিটেক্ট ছিলেন, মন্ড্রিয়ান ছিলেন, আমাদের এখানে এটা এসছে অনেক পরে। সে ধরেন আর্লি 60s-এ, আর্লি 50s-এ এসছে, এবং তখন মাজার ইসলাম স্যার এসছেন। আর্ট কলেজ যেটা আমরা বলি না, আর্ট ইনস্টিটিউট, ওইখানে দেখবেন যে এই নতুন একটা স্থাপত্য এসছে, যেটা ইউরোপের এই স্থাপত্যের রীতিকে ধরে কিন্তু বাঙালি স্থাপত্যের সংযোজন হয়েছে এখানে। দক্ষিণের হাওয়া, দক্ষিণের যে হেলে পড়া রোদ, শীতকালে এই তাবৎ জিনিস একত্রিত হয়ে একটা ক্রিটিক্যাল মডার্নিজম হয়েছে। মানে আধুনিক স্থাপত্য, কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে দেখতে হবে এটাকে। তথাকথিত স্থাপত্য আধুনিক না এটা।
ওই প্রবাহ থেকে কিন্তু উনি অনেককে ডেকেছেন। আপনার ডক্সিডেস এসছেন, গ্রিক আর্কিটেক্ট, তারপরে এসছেন আপনার ওনার সঙ্গে টাইগারম্যান এসছেন, তারপরে পল রুলফ হচ্ছেন একদম কট্টর আপনার মডার্নিস্ট, কট্টর একদম ইউরোপের শেষ প্রজন্মের কট্টর মডার্নিস্ট। উনি এসে আপনার কৃষি বিশ্ববিদ্যালয় করেছেন। কিন্তু লাস্টে যিনি এসছেন, যেটা নায়কের মতো অনেকটা, সেটা লুয়াই কান। মাজার ইসলাম স্যার ওনাকে আমন্ত্রণ করে এনেছিলেন। তো উনি আসার পর দেখা গেল যে উনি যে স্থাপত্য করেছেন সেটা আবার কারোর সঙ্গে মেলে না। সেটাকে আপনি আধুনিক বলতে পুরোপুরি পারবেন না, আবার উত্তর আধুনিকতার ছোঁয়া যে ছিল তা না। কিন্তু যে জিনিস উনি বানিয়েছেন এটা ঠিক বাংলাদেশের কোনো একটা পুরনো জিনিসকে মানে জাস্ট কপি করেছেন তাও না, কিন্তু চারিদিকে আবার মানে যে বাঁকা করে আপনার ব্রিকের বাড়িগুলো দেখবেন না, এগুলো আবার কিন্তু সেই পাহাড়পুরের বা ময়নামতির যে ব্রিকের যে স্তূপ, আপনার পানির উপরে এই ব্রিকের স্তূপ চলে এসছে আপনার। তো এই যে এটাকে আমরা বলি অ্যাবস্ট্রাকশন, হ্যাঁ, মানে একটা জিনিসকে সময়ে না বেঁধে এটাকে এমনভাবে ধারণ করা যে ভিতরে ঢুকে পড়ে কিন্তু কোনো সময়ের বাধা আটকে থাকে না, চলমান হয়ে যায় তখন আপনার। এটা টাইমলেসনেস যেটা বলি আমরা। উনি কিন্তু এই একটা মারাত্মক কাজ করেছেন, যেটা থেকে আমি মনে করি পরবর্তী প্রজন্ম, এমনকি আমাদের অস্তিত্ব যদি খুঁজতে থাকেন তাহলে হয়তো বা আপনি ওই কোনো না কোনো জায়গায় মাজার ইসলাম এবং লুয়াই কানকে আপনি দেখবেন, খুঁজে পাবেন। স্থাপত্যের দৃশ্যগত ভাষা আসলে সেটা নিয়ে আমি খুব চিন্তিত না। স্থাপত্যের সামাজিক যেই ভাষা বা আমরা বলি যে সাংস্কৃতিক যে ভাষা, সেই ভাষাটাই জরুরি। কিন্তু যেমন ধরেন আমি আজকে শার্ট পরছি, বা সেই শার্টের কাপড় তার আমি বানাচ্ছি না বা আমার এখান থেকে হচ্ছে না, বিদেশি কাপড় হতে পারে, কিন্তু আমি পাঞ্জাবি বানিয়ে পরতে পারি, আমি শার্টও পরতে পারি। ইট ডিপেন্ডস অন মাই কমফোর্ট লেভেল। তো স্থাপত্যের ক্ষেত্রেও সেটা হচ্ছে। আমরা তো আধুনিক হচ্ছে বলছি, আধুনিক হতে গেলে আধুনিকতার যেই ছোঁয়াগুলো সেগুলো কিন্তু আসলে সরাসরি মাটির থেকে উঠে আসে না। ওটা একটা সংকর টাইপের ধারণা তৈরি হয়। যেমন মাটির থেকে আসবে ভ্যালুজ, আসবে আমার, হ্যাঁ, আমার মূল্যবোধ, আমার অর্থনীতি, আমার সামাজিক অবস্থা, আমার সংস্কৃতি, এগুলো কিন্তু আমার স্থাপত্যে থাকবে। এখন এইটার সঙ্গে কী মিশবে? আমার সব কিছুতে, আমি গাড়ি চলছি বিদেশি, সব চলছে, আমরা তো ঘোড়ার গাড়িতে চলছি না এখন, আমরা সব কিছুতেই চলছি, যেমন সব কিছুই আধুনিকায়ন হচ্ছে, পশ্চিমায়ন হচ্ছে। সেইটা কিন্তু স্থাপত্যতেও এটার প্রভাব আছে। সেই প্রভাবটাকে কিন্তু আমি অ্যাভয়েড করতে পারছি না। এর মধ্যে যদি আমরা বৃহৎভাবে দুইটা ভাগ করি, একটা হচ্ছে যে আমাদের যে বসতবাটির বিষয়টা, আরেকটা হচ্ছে আমাদের আদার্স, মানে অন্যান্য স্থাপত্যকর্ম, যেমন কমার্শিয়াল বিল্ডিং, শপিং মল, এগুলো যদি আসে, তো সেই সব হিসাব করলে এই যে আমি যেই আইটেমগুলোর কথা বললাম, আমার মূল্যবোধ, আমার সংস্কৃতি, আমার অর্থনীতি, হ্যাঁ, আমার ধর্ম, এগুলো মিলে এইগুলার প্রতিফলনটা আমার বসতবাটিতে থাকে, এবং সেটা আমরা করছি। এবং করতে গিয়ে এই যে আধুনিক জিনিসগুলো, জানালাগুলো বড় হচ্ছে, জানালার কাজ বড় হচ্ছে, আগে সেটা সম্ভব ছিল না, বিকজ ওইটা আসলে তখন প্রযুক্তির অতটা অগ্রসর হয় না। এখন প্রযুক্তি অগ্রসর হয়েছে, আমরা দেশ বিদেশে ঘুরছি, আমরা একটা মোটামুটি আমি বলতে পারি যে বাসায় যেটা হচ্ছে কিছুটা ইন্টারন্যাশনাল স্টাইল বলি আমরা, এটা পশ্চিমাও বলবো না, ইন্টারন্যাশনাল। আমরা কিছু জাপান থেকেও নিতে পারি, কিছু আবার একেবারে আমেরিকা থেকেও নিতে পারি। এইটার একটা সংমিশ্রণ আমরা বাসায় পাচ্ছি। কেউ যদি মনে করে যে বাংলাদেশের স্থাপত্য মানে হয়তো কুড়ের ঘর,
বাংলো বারান্দা যেটা রুরাল আর্কিটেকচারে ছিল, সেটা কেউ কপি করছেন বা সেটাকে একটু সুন্দর করে করছেন, সেটাই বোধহয় আমরা আমাদের স্থাপত্য নিয়ে আসছি আমাদের এই সময়ের সাথে। এটা হয় না, এটা হওয়া উচিতও না আসলে। কিন্তু যেটা হয়েছে আপনার ধরেন আমাদের স্থাপত্যে দেখেন অনেকগুলো বিষয় কাজ করে আমাদের সাথে, আমরা কিন্তু অনেক সায়েন্টিফিক্যালি ডিল করি। আমাদের দেশে একটা কথা আছে না যে দক্ষিণ দ্বারী স্বর্গবাস, উত্তর দ্বারী সর্বনাশ, পূবে হাঁস পশ্চিমে বাস, এটা খনার বচন। তো দক্ষিণ হচ্ছে গিয়ে শীতকালে আলোর উৎস, উষ্ণতার উৎস, আবার গরমকালে সেখানে সূর্য আসবে না, সূর্য মাথার উপর চলে যাবে এবং ওখান থেকে হাওয়া আসবে, দক্ষিণ পূর্ব থেকে হাওয়া আসবে সাগর থেকে, তার পরবর্তী কিছুদিন পরে মেঘ সহ আপনার হাওয়া আসবে, এটা গ্লোবাল উইন্ড, যেটা দক্ষিণ ভারত থেকে আসবে। এই যে দক্ষিণের যে ঘটনাগুলা, এটা তো দক্ষিণমুখী বাসা না হলে হবে না। তো মাজেদ হাসান স্যার কিন্তু এটাকে প্রাধান্য দিয়েছেন, উনি প্রাধান্য দিয়েছেন, উঠানের প্রাধান্য দিয়েছেন, উনি গাছের প্রাধান্য দিয়েছেন, যেটা ইউরোপে অনেক জায়গায় অতটা সহজ না আপনার। তো এই যে এবং ভিতরের বাসার ভিতর এবং বাইরের যে সম্পর্ক, সেটা অনেকটা লিকুইড আপনার, হ্যাঁ, কখন বাইরে কিনা না ভিতরে কিনা বোঝা যায় না আপনার। থ্রেশহোল্ড পয়েন্ট তৈরি হয় আপনার, বারান্দা একটা থ্রেশহোল্ড, না ঘর না বাহির, ওই বারান্দাটা হচ্ছে কি ইন বিটুইন টু ওয়ার্ল্ড, বাইরের ওয়ার্ল্ড আর ভিতরের ওয়ার্ল্ড, তাই না? তো এইটা আমাদের জায়গা হচ্ছে এই প্যাভিলিয়নের মতো, ওই জায়গাটা হচ্ছে আমাদের জায়গা। এখন আমি বলছি যে আমাকে 10 তলায় পাঠিয়ে দেওয়া হোক, আমি থাকতে পারি, কিন্তু আমার বিলঙ্গিংস, আমার যে সম্পত্তি, আমার পাওনা, এটা দিয়ে দাও, আমার মাটি দাও, আমার গাছ দাও, আমার পানি দাও, আমার বাতাস দাও, আকাশ দাও, পাখি দাও, আমি উপরে যাব, কিন্তু এগুলো ছাড়া আমি যাব না। তো এই কথা যখন বলছি ভাবছি, তখন আমি নিজেই তো এগুলা 10 তলায় নিয়ে যাচ্ছি, পাখি, গাছ, বাতাস, পানি সবই আমি একত্রিত করছি, সেটা 10 তলা হোক আর 50 তলা হোক। সেটা হচ্ছে বাঙালিপনা। বাঙালিপনা মানে এই না যে টিনের চাল দিয়ে বা খড়ের গাদা দিয়ে আমি ঘর বানালাম, এই যুগের সম্ভব না। আমার দেশ ছোট, অনেক লোক, তা আমাকে উঁচু করতে হচ্ছে, আমি করব উঁচু, কিন্তু আমি বাগানও নিয়ে যেতে চাই। আমি কংক্রিট দিতে চাই এই কারণে যে এই কংক্রিট আমার স্কিনের মতো, এই যে ময়েশ্চার আছে না, এটা গ্রহণ করে আবার শুকিয়ে যায়। এখন আমি যদি এইটা অন্য কোনো মেটেরিয়াল দিই, সেটা নিতে পারবে না। ব্রিক পারে এই কাজটা করতে, কিন্তু ব্রিক দিয়ে আপনি 20 তলা বিল্ডিং বানাতে পারবেন না। ও ল্যাটারাল লোড নেয়, মানে আনুভূমিক লোড নেয় না, সে পড়ে যাবে, ভূমিকম্পে পড়ে যাবে আর ঝড়ের সময় পড়ে যাবে আপনার। তো এই যে কতগুলো কমপ্লেক্স জিনিস আর্কিটেকচার এসে হাজির হয়, সমস্তটা সমাধান করে আপনাকে একটা কবিতা রচনা করতে হবে। দিস ইজ মাই পাওয়ারফুল এনজয়মেন্ট। তো সেইখানে হচ্ছে এর ভয়টাও কিন্তু প্রচণ্ড, যেই মানুষের প্রচণ্ড শক্তি, সেই শক্তি দিয়ে সে একটা জিনিসকে ধ্বংস করে ফেলতে পারে। দিনে দিনে খুশিয়া পরিবে রঙ্গিলা দলানের মাটি ঘোষাই দি কোন রঙে। আমাদের এই অঞ্চলে বিশেষ করে যে আমাদের যে পলিমাটির যে অঞ্চল, এই অঞ্চলটা মূলত কৃষিযোগ্য জমির জন্য ছিল এবং কৃষক সমাজটা এখানে বেশি আধিপত্য বিস্তার করেছিল। পরে গিয়ে কিছু কিছু ভিনদেশি ধরনের স্থাপত্য আমরা দেখতে পাই, জমিদার বাড়িগুলো হয়েছে, কিন্তু এগুলো খুব বেশি দূরে আমরা যেতে পারি না। আমাদের নগর স্থাপত্যের যে ধারা, সেই ধারাটা একটা জায়গায় এসে বিচ্ছিন্ন হয়েছে। আমরা সুদূর প্রসারী কোনো কিছু ভাবতে পারি না, আমরা যেটাকে লং টার্ম ভিশন বলি, আমরা ভাবি না। শহরের মাঝখানে একটা এয়ারপোর্ট করলাম নতুন করে, পৃথিবীতে এই কাহিনী সচরাচর দেখা যায় না, যে এই যে একটা এয়ারপোর্ট হলো শহরের মাঝখানে, এটার যেই বায়ু দূষণ সেটা আমরা চোখে দেখি না, আমরা খালি সিএনজিকে দোষ দিচ্ছি, গাড়িকে দোষ দিচ্ছি, কিন্তু একটা কেরোসিন পুড়িয়ে যেই উড়োজাহাজ আমার বাসার উপর দিয়ে যায় 300-350টা ফ্লাইট, এই যে বায়ু দূষণ হচ্ছে এটা আমরা দেখি না। এই যে শব্দ দূষণ হচ্ছে প্লেনের কারণে দেখছি না, বা এই যে ধরনের প্লেনের কারণে ভবনের উচ্চতা, জমি স্বল্পতা থাকলে আমরা কিন্তু উপরের দিকে যেতে পারতাম, কিন্তু এই
এয়ারপোর্টের কারণে আমরা সেটাও যেতে পারি না। এই সব জিনিসগুলো কিন্তু আমরা ভেবে করি না, আমরা করেছি শর্ট টার্ম চিন্তা করে, যে জমি দখল বা অ্যাকোয়ার করা, অধিগ্রহণ করা অনেক জটিল কাজ। তাই আমি আমার এয়ারপোর্টের পাশেই খালি জায়গা আছে, ওইখানেই বানালাম একটা টিনের ঘর, 24,000 কোটি 22,000 কোটি টাকা খরচা করে। বাট এটা এই সময়কার এয়ারপোর্ট হয়নি। এয়ারপোর্ট কিন্তু একটা দেশের মানে প্রথম দুয়ার, যেটা দিয়ে আমি ঢুকে বুঝতে পারবো যে এই দেশটা কীরকম। এরকম অনেক কাহিনী হয়েছে। আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথাও বলছি, এইগুলো কিন্তু হচ্ছে, আমি সবসময় বলি যে আমাদের যে শহরটা একটা ক্যান্সার আক্রান্ত শহর, সেই শহরে মলম দিয়ে সেই ক্যান্সারের চিকিৎসা করার চেষ্টা করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাদের জন্য করেছি? শুধুমাত্র 5% লোকের জন্য যাদের গাড়ি আছে। উঠলে ভালো লাগে, উঠলে মনে হয় আমি বিদেশে চলে আসছি, কিন্তু সেই ভালো লাগার লোকটা কে? সেই ভালো লাগার লোকটা কিন্তু আম জনতা না। আমরা স্থাপত্য বললে বুঝি অনেক দালান কটা ইট কাঠ, না। স্থাপত্য মানে হচ্ছে আপনি বানাবেন না কিছু, আপনি বলতে পারছেন যে এই জায়গাটাতে কিছু বানানো যাবে না, এটা খোলা রাখতে হবে এই শহরের জন্য, এই দেশের জন্য, এই গ্রামের জন্য, এখানে হাত দেওয়া যাবে না, এটা এইরকম জঙ্গল থাকবে বা এরকম গাছগুলি থাকবে, আরও গাছ লাগাতে হবে বা কিছুই করা যাবে না, হাত দেওয়া যাবে না। উনি স্থাপত্যটা করলেন। এই যে সিদ্ধান্ত, একটা স্পেস, পরিসর, মানুষের মঙ্গলের জন্য কি হওয়া উচিত সেটা বলতে পারাটাই স্থাপত্য। একশো বছর আগে থেকে 50 বছর আগে স্থপতি থেকে দেখা হতো দ্য লুয়াইকান, না, একটা হিরো। তো এখনকার জামানায় একটা হিরো দরকার নেই আমাদের দরকার হচ্ছে গিয়ে অনেকগুলা লোক একসঙ্গে পুরো সমাজ পাল্টানোর জন্য কাজ করছে। তারা একটা হিরো না কিন্তু কেউ, রাদা তারা অ্যান্টি হিরো। তারা কোশ্চেন করে, হিরোইজমকে কোশ্চেন করে যে কেন এরকম হবে এটা। আমার নিজেকে আমি কোশ্চেন করতে চাই যে একজন স্থপতি একটা ভালো কাজ করেছেন, তার মানে ওইখানে ওনার যে মেধা, ওনার যে ইগো, ওনার যে পাওয়ার, ওনার যে সৌন্দর্য দিয়ে উনি একটা দারুণ জিনিস করেছেন। হ্যাঁ, এখানে কিন্তু বারবার কি উনি ফুটে উঠছেন? সেখানে জনগণ, মানুষ কোথায়? মানুষ কি ওই বাসা বা ওই জিনিসটা দেখে তো আরও ভয় পাচ্ছে হয়তো, বা কে জানে যে এটা বড় লোকের বাসা, আমি তো গরিব। আমি কি ডিসপ্যারিটি তৈরি করছি? আমি কি বৈষম্য তৈরি করছি? আমি প্রশ্ন করছি। হ্যাঁ, অফকোর্স আমি উইথ রেসপেক্ট লট অফ অনেক আর্কিটেক্ট আছে যাদেরকে আমি ভালোবাসি, যাদের কাজ আমি দেখি এদেশেরই, কিন্তু তাও আমি কষ্ট করছি ওদেরকে না, শুধু আমাকেও। তো সেই জায়গায় কিন্তু আমাকে তাড়ায় আসলে। সেই কারণে দেখবেন আমার কাজের মধ্যে একটা পর্যায়ে আমি কিন্তু পুরন ঢাকায় ঢুকে পড়েছি, মানে কাজ পেয়েছি, কাজ খুঁজছি। সৃষ্টিকর্তা আমাকে যদি দিতেন, রুমি বলেছেন না, হোয়াট ইউ সিকিং ইজ সিকিং ইউ, তুমি যাকে খুঁজছো সে তোমাকেও খোঁজে। তা আমি ওভাবে কাজ পেয়েছি, যখন ঝাঁপিয়ে পড়েছি পুরন ঢাকাতে, আমি কাজ করছি, পাগলের মতো চেষ্টা করছি। টাকা ফুরিয়ে গেলে লোক থেকে ধার নিচ্ছি, নিজের পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু দিন শেষে দেখি বাচ্চারা খিলখিল করে হাসছে, ওখানে গড়াগড়ি করছে, মাঠে ফল পেড়ে খাচ্ছে, যারা সে নিজেরাই লাগিয়েছে আমাদের তত্ত্বাবধানে। হ্যাঁ, তখন কিন্তু স্থপতি বিলীন হয়ে যায়, থাকে শুধু মানুষের ভালোবাসা, তাদের উৎসব, সেলিব্রেশন। যে বৃষ্টিতে তারা ভয় পেত, বৃষ্টিতে ভেসে যেত, নোংরা পানিতে তাদের পেটের পীড়া হতো, সেই পানি তারা দেখছে এখন ফিল্টার করে খেতে পারে, এবং বৃষ্টি হলে আনন্দ হয় তাদের। তারা জানে পানি জমে নষ্ট হবে না, কেন স্থপতি বা ইঞ্জিনিয়াররা মিলে ওটাকে ঠিক করেছে। তো এই পর্যায়ে যদি না যাই আমরা, তাহলে কিন্তু এই স্থাপত্য শুধু একটা কবিতার কথা বলবেন মুখে, কিন্তু মানুষের সাথে এর কোনো সম্পর্ক হবে না। আমি একসময় দেয়াল ফেলে দিয়েছি, বলেছি বাড়ির সামনে দেয়াল থাকবে না, কারণ দেয়ালটা হয় কি, মানুষকে বলে যে আমি তোমাকে বিশ্বাস করি না। বাড়ির ভিতরে লোক বলে এটা একটা ভাষা। তো দেয়াল যদি দেন, সেখানে যে তার কাটা দেন, সেখানে যদি খোঁচা খোঁচা লোহা দেন, কুকুর হইতে সাবধান লিখে রাখেন, তার মানে কি আপনি একটা ভাষা ব্যবহার করছেন যেটা অক্ষরের না,
এটাকে আমরা বলি সেমিওলজি। তো এটা একটা ভাষা, এটা দিয়ে আপনি লোককে কি বলতে চান যে ভাই আমি তো তোমাকে বিশ্বাস করি না, আমার কুকুর কিন্তু তোমাকে কামড়ে দেবে যদি তুমি কিছু করার চেষ্টা করো, আমি তো কিছুই করছি না, কিন্তু এগুলো আমাকে বলছে, সে তার কাটা দিয়ে বলছে যে তুমি তো রক্তাক্ত করে দিব তোমাকে যদি তুমি উঠতে চেষ্টা করো, আমি তো করছি না কিন্তু তুমি আমাকে বলছো কেন। এই যে আগলি একটা অসুন্দর ভাষার ব্যবহার, এটা আমাকে খুব তাড়িয়েছে। এই জন্য আমি বলছি না, দেয়াল থাকবে না বাসার সামনে। তা আপনি দেখেছেন অনেক বাসার সামনে দেয়াল আমি ভেঙে দিয়েছি, আমার নিজের বাসায় বা অন্য অনেক বাসা গ্লাসের দেয়াল। তা আমি তখন বলেছি যে গ্লাসের দেয়াল দিতে চাই এই জন্যে, যদি দেয়ালটা হয় পোক্ত, মোটা, উঁচু, ফোর্ট্রেসের মতো, তাহলে সমাজ হবে ভঙ্গুর, সমাজ হবে নিঃস্ব। কিন্তু দেয়ালটা যদি হয় ভঙ্গুর, নিঃস্ব, নাই নাই, একটা কাঁচের দেয়াল, তখন হবে সমাজ হবে পোক্ত। তো এইগুলো হচ্ছে ভাষা স্থাপত্যের বাংলাদেশের। গ্রামের একটা পিচ রুফ আছে কি না, খড়ের ঘর কাঁথা আছে কি না, একটা পুকুর কাটলাম কি না, পুকুর কোথায় কাটবো ঢাকায়, কিন্তু পানি তো আছে। পুকুরের সৌন্দর্য হচ্ছে কি পানি, আমাদের গ্রামের সৌন্দর্য হচ্ছে কি গাছগাছালি, তাও কি জংলা, টেম্প বলি না আমরা, যে ট্রিম করা, প্রুন করা না, উল্টাপাল্টা জাংলা। তা আমার জংলা থাকতে হবে, আমার পানি থাকতে হবে, আমার প্রজাপতি বাতাস থাকতে হবে, বৃষ্টি পড়তে হবে, তাহলেই আমি। আমাদের এখানে নাই, হাউজিং আছে, সরকারি কর্মচারীদের জন্য হাউজিং করা হচ্ছে, বা ধরেন কিছু 1000-4-5 অ্যাপার্টমেন্ট করা হয়েছে উত্তরাতে জনসাধারণকে দেওয়ার জন্য, বা ধরেন একেবারেই কি বলবো প্রান্তিক গোষ্ঠীর জন্য কামরাঙ্গীর চরের ওইদিকেও করা হয়েছে, কিন্তু দেখা গেলো ওগুলো কিনে ফেলেছে হচ্ছে বড়লোকেরা, একটা ভেস্টেড ইন্টারেস্ট, স্বার্থান্বেষী মহল, তাই সেগুলো কিনে তারা বিক্রি করছেন অথবা ভাড়া দিচ্ছেন, আর আদতে যাদের কাছে যাওয়ার কথা সেটা যায় নাই। এরকমভাবে কিছু, এখন জনসংখ্যাটা এমন হয়েছে, এমন একটা আকার ধারণ করেছে, এটা করাটাও খুবই দুষ্কর, কিন্তু উদ্যোগ তো শুরু করতে হবে, সেই শুরুটা আমাদের এখানে হয়নি, যার কারণে আমাদের এখানে এই বৈষম্যটা দিন দিন বাড়ছে। আজকের কংক্রিটের শহরে দাঁড়িয়ে আমরা যখন এক ফালি আকাশ খুঁজি, তখন বুঝি কেবল উঁচু দালান নয়, প্রয়োজন এক ইট পাথরের মহাকাব্য, যার প্রতিটি ইট অনুভূতিময় এক একটি শব্দ, প্রতিটি ছাদ একটি কল্পনা, প্রতিটি জানালা একটি মুক্তির স্বপ্ন। আমাদের জন্য জরুরি ছিল একটি অত্যন্ত সঠিক লাগসই পরিকল্পনা, শহরের পরিকল্পনা, ঢাকা শহরকে বাঁচানোর পরিকল্পনা। সেইভাবে আমরা আরও আমাদের অনেকগুলো শহর আছে, যেমন ধরেন সিলেটের কথা যদি বলি বা চিটাগাংয়ের কথা বলি, এই শহরগুলোকে কিন্তু ধ্বংস করা হয়েছে ক্রমান্বয়ে। চট্টগ্রামে একসঙ্গে সময় গেলে আমরা দেখতাম যে সেখানে পাহাড়ি অঞ্চল, সবুজের সমারোহ, সেই শহরটার মধ্যে দিয়েও বুক চিরে ফ্লাইওভার বানানো হয়েছে। বা আমি রাজশাহীর কথা বলতে পারি, রাজশাহীতে আমি কিছু কাজ করেছি সাম্প্রতিককালে, ওইখানে গিয়েও দেখি যে ওইখানেও ফ্লাইওভার বানানো হচ্ছে। তো তখন আমি বলেছিলাম যে আপনাদের গাড়ি তো নাই, আপনাদের তো গাড়ির সংখ্যা এত কম, আপনাদের হচ্ছে সব ব্যাটারি চালিত রিক্সাগুলো চলে এখানে, তো এই ফ্লাইওভার কার জন্য বানাচ্ছেন? তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর পিছনে একটা অন্য উদ্দেশ্য, অনৈতিক উদ্দেশ্য আছে, যে প্রকল্প মানেই পয়সা, সেই পয়সা হাতিয়ে নেওয়ার জন্য জনগণের পয়সা সেগুলো করা হয়েছে। এই যে গুলশান এলাকায় আমি থাকি, চোখের সামনে দেখলাম এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত আমরা কংক্রিট করে ফেললাম, মানে ফুটপাত বড় করার নামে সেই কংক্রিট করার ফলে এটা একটা হিট আইল্যান্ডে পরিণত হলো। এমনি গুলশান, বনানী, বাড়িধারা এইসব এলাকার সমস্যা হচ্ছে এরা প্রচুর জেনারেটর চালায়, প্রচুর এয়ার কন্ডিশনিং চালায়, তো এই তাপগুলো কোথায় যায়? তাপগুলো তো জনসাধারণ খাচ্ছে, রাস্তাঘাটে যারা হাঁটছে। অতএব এখানে রাস্তাঘাটে হাঁটারও কোনো উপায় নেই। গুলশান এলাকার তাপমাত্রা সবসময় একটু বেশি থাকে ঢাকা শহরের অন্যান্য এলাকার চেয়ে। এর কারণ হচ্ছে যে এইসব বিল্ডিংগুলো হচ্ছে, এই যে জেনারেটর চলছে, এসির আমি যতটুকু ঠান্ডা করছি, যদি 6 ডিগ্রি ঠান্ডা করি, 6 ডিগ্রি আমি বাইরে ছেড়ে দিচ্ছি। কিন্তু এটা আসলে বহুদিন ধরে আমরা অনেকগুলো মানুষ, অনেকগুলো সময়ের মানুষ, অনেকগুলো ভুল করতে করতে হয় না, কেউ ছোট ভুল, বড় ভুল, একগাদা ভুল, কম ভুল, বেশি ভুল একসঙ্গে করতে করতে এটা আপনার মাল্টিপ্লিকেশন হয়েছে আপনার।
এটা জড়ো হয়েছে, ভুলগুলো জড়ো হতে 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 তো হয় না, একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে, বিশাল ভুলের রাজ্যে তৈরি হয়েছে এবং আজকে এখানে এসে হাজির হয়েছে। কিছু তো হলো কবিরা যেরকম স্বপ্ন দেখে, এরকম প্ল্যানার বলেন আর যাই বলেন, তারা স্বপ্ন দেখবে একটা শহর কি হবে। এই শহর কি বৃষ্টিতে ভিজে যাওয়া একটা শহর হবে, জলবাহিত শহর হবে, যে আমাদের এত পানি পড়ে, এর 80% পানি বাংলাদেশের, 70% পানি বাংলাদেশের। এই পানিতে তাহলে কি আমরা আসলে রাস্তা বানাবো, নাকি আমরা অনেক বেশি সুন্দর সুন্দর নৌকা, হ্যাঁ, ইঞ্জিনের ভালো ইঞ্জিন বোট আপনার, হ্যাঁ, মানে যেটা দূষিত করে না, দারুণ দারুণ নৌকা, দারুণ চেহারার নৌকা, দ্রুত যায় আসতে যায়, এগুলো দিয়ে আমরা সব জায়গায় যাব, অনেকটা ভেনিসের মতো বলতে পারেন। আবার রাস্তা কম থাকবে, রাস্তাও তো লাগে। এই যে প্রপোর্শন, তাহলে এটা বৃষ্টি ভেজা একটা পানিবাহিত শহর হবে। আচ্ছা, এর পাশাপাশি কি এই শহরটা অর্চার্ড হবে, পানির পাশে ফলের বাগান থাকবে, এটা হাঁটার শহর হবে, আমরা হেঁটে হেঁটে সব জায়গায় যেতে পারবো। যদি প্ল্যানিং এখান থেকে শুরু হয়, যে প্ল্যান হবে 6 ঋতুর, জলবাহিত হাঁটার নগরী, হাঁটার জলজ একটি ফলজ নগরী হবে এটা, তাহলে প্রত্যেক জায়গায় যে প্ল্যানিং হবে, যেই যে ডিপার্টমেন্ট, তাদের কিন্তু বাধ্যতামূলকভাবে এটা থাকবে যে তারা ফলের গাছ লাগাবে, তারা পানিটাকে ধরবে, পানিটাকে ব্যবহার করবে এবং হাঁটা জিনিসটাকে প্রাধান্য দিবে এবং পানিতে চলাচল হবে, যে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, পাশাপাশি গাড়ি যা লাগে রাস্তাও যদি করবে। এমন কোনো প্ল্যান শুনেছেন কখনো শহরের জন্য কেউ ভাবছে? ওরা ভাবছে যে কোন জায়গায় কত পার্সেন্ট হাউজিং হবে, কত পার্সেন্ট অফিস হবে, তাই না? এগুলো আপনার সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো আবেগ তৈরি করতে পারে? পার্সেন্টেজ নিয়ে আপনার কয়তলা হবে, মাটির নিচে কি হবে, তো এই যে স্বপ্নহীন একটা প্ল্যানিং হয়, এই দিয়ে এই শহরের মানুষ ভালোবাসবে কি করে? এই শহরের এই মানুষগুলো, সাধারণ মানুষ ইনক্লুসিভ বলে না সবসময়, কিসের ইনক্লুসিভ? কে ইনক্লুসিভ এই জিনিস কে বুঝে, কে? তার তো বোঝারও সাধ্য নাই। সুতরাং শহর সুন্দর করার জন্য একটা দুইটা লোক যুদ্ধ করছেন, এটা সহজ না আসলে। কার বিরুদ্ধে যুদ্ধ করছেন? আর তাছাড়া দেখবেন সরকারি প্রকল্প তো হাতে নেয়, সরকারের কাছে টাকা থাকে, হ্যাঁ, প্রাইভেটলি তো করতেই চায় না, করবেও না, তার তো ব্যবসা হচ্ছে টাকা লেনদেন করার। সরকারের দায়িত্ব তো টাকা লেনদেন, সরকারের দায়িত্বই হচ্ছে জনকল্যাণ। সরকার তো রান করে আপনার জনকল্যাণ, জনস্বাস্থ্য এবং তার আইনি অধিকার, এই 3-4টা জিনিস তো সরকারের কাজ কি, এগুলোই তো। তো সেই জায়গায় সরকারের হাতে ক্ষমতা দেওয়া থাকে আইনগতভাবে, যে সে প্রকল্প হাতে নিয়ে যথেষ্ট পরিমাণ অর্থ সে ব্যবহার করবে মানুষের কল্যাণের জন্য, তাই তো? এখন যারা এই কাজগুলা করবেন, তারা সত্যি সত্যি শিক্ষিত কিনা ওইটার জন্য হয়তো সচিব হয়েছেন অথবা উপসচিব হয়েছেন, হ্যাঁ, তার এক ধরনের ট্রেনিং আছে, একাডেমিক ট্রেনিং আছে, কিন্তু এটাতে একাডেমিক ট্রেনিংয়ের মধ্যে শেষ হবে না। ওনার তো ওই পার্টিকুলার জ্ঞান থাকতে হবে, তাহলে উনি ওই লোক খুঁজে নেবেন, ওই দলটাকে আপনার, হ্যাঁ। এখন রাইট দল খুঁজে নেওয়া, তার প্রতি সম্মান দেখানো এবং উনি ওনার প্রতি সম্মান দেখাবেন, একটা সম্পূর্ণভাবে সিভিলাইজড একটা কোঅর্ডিনেশন দরকার, সিভিলাইজড কোঅর্ডিনেশন দরকার। তো এটা তো ম্যাজিক না রে ভাই। তো তাইলে তো প্লেটো, অ্যারিস্টটলের দরকার ছিল না পৃথিবীতে আপনার লালনের দরকার ছিল না। এনারা কি বলেছেন? এই সমস্ত ইতিহাস ঘাটেন, এনারা এই কথাগুলোই বলেছেন, যে মানবতা, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করা, তাই না? নিজেকে ভালোবাসা, নিজেকে চেনা, নিজেকে চিনলে সৃষ্টিকর্তাকে চেনা যায়, মানে অন্যকে চেনা যায়। ওই ঘুরে ফিরে কনফুসিয়াস যে কথা বলছে আপনার, মাইকেল অ্যান্টোনিওনি যে মুভি বানাচ্ছে, আপনার ওজু যে মুভি বানাচ্ছে, আপনার সত্যজিৎ রায় যে মুভি বানাচ্ছেন, কি বলছেন তারা? এই কথাটাই তো বলছেন। শুরুটা হতে হবে। শুরু যদি হয়, সে চিহ্ন যদি দেখতে পান যে আপনার ইয়াং জেনারেশন মধ্যে, একদম বাচ্চাদের মধ্যে, স্কুলগুলো প্রাইমারি লেভেলের প্রোগ্রামটা ভালো হচ্ছে, ভালো টিচারে যাচ্ছেন, ওই ব্যাপারে অনেক সিরিয়াস রাষ্ট্র, তখন দেখবেন যে ওখানে কিছু নাড়াচাড়া ঘটছে, কিছু ঘটছে, আপনি দেখবেন যে এটা মানে
হয় না জাগ্রত হওয়া, তখন আপনি স্বপ্ন দেখা শুরু করবেন যে এইবার তাহলে এই জেনারেশন আস্তে আস্তে আগে বাড়বে, হয়তো 25 বছরের মাথায় দেখবেন একটা জেনারেশন তৈরি হয়েছে যারা একদম কম্প্রিহেন্সিভ বলি না আমরা, একটা প্যাকেজের মতো। তো এই যে ব্যালেন্সটা, এইটা আমাদের করতে পারতে হবে। তো এখন অনেকেই হয়তো অনেক পাওয়ারফুল মানুষ, হ্যাঁ, অনেক জ্ঞানী মানুষ, কিন্তু উনি কিন্তু সমন্বিত না, ওনার জ্ঞান কারো কাজে লাগে না। কেউ হয়তো অনেক কাজ করতে পারে কিন্তু ওই কাজ কারো কাজে লাগে না। তো এটা অত্যন্ত জটিল বিষয়, এটা খুব মানে সোশ্যালজিক্যাল, সাইকোলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল, আপনার অনেকগুলো বিষয় আছে। আর্কিটেকচার না অনেক কঠিন, বিশ্বাস করে, এটা অসম্ভব কঠিন একটা পেশা, এবং আমরা কেউ ঠিক বুঝতেই পারিনি, অথচ আর্কিটেক্টরা পারতো। পৃথিবীতে কোনো পেশা নাই, নট এ সিঙ্গেল, আপনি দেখান কোনো পেশা আছে যে স্বপ্নকে সামনে বানিয়ে দিবে আপনাকে। মিউজিক শুনেন না, এটা কানে শুনবেন, এটা আর নাই, কিন্তু তরঙ্গ শেষ। পেন্টিং দেখেন, ও দেখাচ্ছে একটা শহর এঁকেছে না, হাত দিয়ে দেখেন এটা 2D চ্যাপ্টার, নাই কিছু। কিন্তু আমরা যেটা বানাই, এই যে এখানে বসে আছেন, এটা কিন্তু মিথ্যা না, এটা এখানেই থাকবে বহু বছর। ফিউচার আমি জানি না, ফিউচার যদি জানতাম তাহলে তো ফিউচার না। তবুও যদি বলতেই চাই জোর করে যে ফিউচার আমি আন্দাজ করছি, হয়তো এমন হবে যে বাড়ি আর ইট দিয়ে বানাবে না কেউ, হ্যাঁ, হয়তো আপনি একটা কম্পিউটারের বোতাম চাপলেই হয়তো আপনার স্ক্রিন তৈরি হয়ে যাবে, হ্যাঁ, এটা সোলার দিয়ে আপনার কী বলে এটাকে, হলোগ্রাম দিয়ে জিনিসটা তৈরি হয়ে যাবে, এত ডার্ক তৈরি হবে যে আপনি দেখতে পাবেন না পাশের ঘর, কিন্তু আপনি যেন হাঁটা দিলে ঢুকে যাবেন পাশের ঘরে। হ্যাঁ, আমি কি পাশের ঘরে ঢুকবো কেন, দরকার তো নাই। তো দিনের বেলা সব নাই হয়ে গেল, নাই হয়ে একটা বড় হলরুমের মতো আপনার হয়ে গেল। আপনার মনে হলো বৃষ্টি আসলে ভালো হতো, আমার বৃষ্টি মন চাচ্ছে, একটা কবিতা লিখবো, দেখা গেলো আসলে বৃষ্টি ঝরঝর করে পড়ছে ওখানে। হতে পারে না, এখনই তো হয়, আপনি ভার্চুয়াল রিয়েলিটিতে দেখতে পাচ্ছেন না। তো এটা একটা আপার ভার্সন, একটা দারুণ ভার্সন যদি হয় আপনার, তখন হয়তো এই বাড়িঘর বানানোর প্রয়োজন হবে না টেকনোলজির কারণে আপনার, কিন্তু ওই মানুষই এগুলো করতে থাকবে হয়তো বা আপনার। তা আমি জানি না আসলে, এমন হয়তো মানুষ নাই হয়ে গেল, রোবটরা থাকছে, আই ডোন্ট নো, দ্যাটস নট মাই, আমার চিন্তার কথা না এটা। আসলে আমি যতদিন বেঁচে আছি, আই ওয়ান্ট টু সেলিব্রেট মাই লাইফ। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী।